এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুরমুর দাউড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর ছেড়ে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রুবাষ্প সুদূরে মেলা যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি ঘুচে যাক ধরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাঁখ, আনো 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 তব প্রলয়ের শাঁখ, মায়ার কুজ্জটি জালো জাগ জাগ দূরে জাগ জাগ জাগ, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষের দাউড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষের দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ওই ট্রেনিং সেন্টার সাধু বলছেন, দেখুন কীভাবে কাটতো আমাদের ট্রেনিং সেন্টারে, রুটিন কেমন ছিল। ভোর 4:30টায় একজন ব্রহ্মচারী ঘণ্টা বাজাতে বাজাতে ঘরে ঘরে যেতেন। এখনও কিন্তু যা বলছেন, যেগুলো বলছেন এখনও সে একই 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 ধারায় চলছে বেলমঠের ট্রেনিং সেন্টার। পুজোতে যে ধরনের ঘণ্টা ব্যবহার করা হয় সেই রকম ঘণ্টা, এটা হলো ওঠার ঘণ্টা। তারপর হাত মুখ দিয়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরে মঙ্গলাইতে যাওয়া, তবে তা বাধ্যতামূলক নয়, ইচ্ছে করলে নিজের ঘরে বসে বা ছাদে গিয়ে জপ ধ্যান করা যেত। এরপর নিচে বড় ক্লাসরুমে গিয়ে সবাই মিলে একসঙ্গে বেদমন্ত্র আবৃত্তি ও ভজন। 6টায় ব্রেকফাস্ট, যেতে হতো রান্নাঘরের গায়ে লাগা বিরাট হলঘরে, খাওয়া কোনো দিন মুড়ি, কোনো দিন বা 2 পিস পাউরুটি। একটা সময় ছিল তাও জুটত না, একটু চা দিয়ে দিত বা কিছু, তাও জুটত না, একটু চা দিলেই হয়ে যায়, আর মুড়ি ফুড়ি কিছু জুটত না প্রথম প্রথম। তো আর সেই সঙ্গে চা। পরে ট্রেনিং সেন্টারে ফিরে এসে ডিউটি, প্রতি 2 মাস অন্তর ডিউটি বদল হতো। লম্বা বারান্দা ঝাড় দেওয়া, বাথরুমগুলি পরিষ্কার করা, মন্দিরে বাসন মাজা, রান্নাঘরে খাবার পরিবেশন করা ইত্যাদি। এখনও একই রকমভাবে চলছে, হ্যাঁ মনে রাখবেন ট্রেনিং সেন্টার। 8টার সময় দুধ আসতো, মঠের গোশালায় গরু ছিল অনেক, দুধ খেয়ে স্নান করে এবারে ক্লাস।
8:30 থেকে পড়তে হতো সংস্কৃত, উপনিষদ, লীলা প্রসঙ্গ, গীতা এবং বিভিন্ন ধর্মের মহাপুরুষদের জীবনী ও বাণী ইত্যাদি। দেখুন, বেলমঠে কিন্তু বিভিন্ন মহাপুরুষদের জীবনী পড়তে হয়। 60-70 জন মহাপুরুষের জীবনী পড়তে হয় ট্রেনিং সেন্টারে গিয়ে। এরকম নয় যে শুধু শ্রীরামকৃষ্ণের জীবনী আর স্বামীজির জীবনী বা মিশনের সাধুদের জীবনী। বাইরের সাধুদের 60-70 জন বিভিন্ন মহাপুরুষ যারা পৃথিবীতে জন্মেছেন, হযরত মোহাম্মদ, তারপরে রাবেয়া, তারপরে যীশুখ্রিস্ট, আরও যে সমস্ত বুদ্ধ, এদের তো আছে। এই সময় 60-70 জন মহাপুরুষের জীবনী পড়া হতো এবং তাদের উপদেশ শোনা হতো। মিলারেপা 11টা পর্যন্ত ক্লাস করে 11:30 লাঞ্চ, ডাল ভাত নিরামিষ তরকারি। দক্ষিণ ভারতীয় খাবারও থাকতো, মাছের ঝোলও, যার ইচ্ছে সে খেত। আমাদের ব্রহ্মচারীদের নিজস্ব থালা গ্লাস দেওয়া হয়েছিল এনামেলের, খেয়ে নিজেরাই বাসন মেজে নিতাম। এরপর 1:30টা পর্যন্ত বিশ্রাম, 2টো থেকে আবার ক্লাস, 4:30 পর্যন্ত, তারপর চা, কোনোদিন বিস্কুট পাওয়া যেত, কোনোদিন পাওয়া যেত না। এরপর আবার কাজের ডিউটি, লন পরিষ্কার করা, বাগানের ফুল গাছের পরিচর্যা, ব্যায়াম করার জন্য ডাম্বেল বারবেল, কেউ বা হারমোনিয়াম নিয়ে গান গাইতো, কেউ যেত ভলিবল খেলতে। আমি ভলিবল খেলাই কিছুদিন আগেও দেখে এসেছি, এই ব্রহ্মচারী ট্রেনিং সেন্টার ব্রহ্মচারীরা ভলিবল খেলছে। কেউ খালি গায়ে, কেউ গেঞ্জি পরে, হ্যাঁ, লুঙ্গির কাপড়টা বেঁধে নিয়েছে একটু উঁচু করে, ভলিবল খেলছে। আমি মহারাজকে জিজ্ঞেস করলাম, আমি যে মহারাজকে গেছিলাম কালীপদ মহারাজ বললো ওরা কারা ভলি খেলছে, তখন বললো ট্রেনিং সেন্টার ব্রহ্মচারীরা ভলি খেলছে। কী ছিল? বেলমঠের প্রায় সব সাধু ব্রহ্মচারী একসঙ্গে বসে রাতের খাওয়া, রুটি, ডাল ও নিরামিষ তরকারি। রাতের খাওয়ার পর আমাদের ফ্রি টাইম, আড্ডা দেওয়ার সময় 10টায় লাইট নিভিয়ে দেওয়া হতো। রবিবারে ছুটি, ক্লাস নেই, তবে ডিউটি থাকতো। সেদিন সকালে কাপড় কাচা, প্রত্যেক মাসে 2টো করে সাবানের গোলা পেতাম। গরম জল পাওয়া যেত রান্নাঘরের বাইরের দেওয়ালে লাগানো কল থেকে। গরম জলের সাবান দিয়ে বালতিতে কাপড় চোপড় রেখে দিতাম, ঘন্টা 2 তারপর কেচে নিতাম। আমি আয়েসি মানুষ, কষ্ট সহ্য করতে পারি না। জীবনে প্রথম কাপড় কেচেছি, খেয়ে নিজের বাসন প্রথম মেজেছি মিশনে যোগ দেওয়ার পর। ট্রেনিং সেন্টারে ঘরে পাখা নেই, গরম, তাই রাতে ঘুমোতে যেতাম ছাদে, গঙ্গার ঠান্ডা হাওয়ায় আরামে ঘুমোতাম। দেখুন, সব বড় লোকের হচ্ছে, কোটিপতি ছেলেরাও যাচ্ছে, লক্ষপতি কোটিপতি ছেলেরাও যাচ্ছে। আর এখন তো হাইলি কোয়ালিফাইড, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। কিন্তু ট্রেনিং সেন্টারে গেলে ওই যারা এসি ঘরে থেকে এসছে তাদের ওই পাখা ছাড়া ঘরে থাকতে হবে। পাখা ছাড়া ঘরে পাখা থাকে না, পাখা ছাড়া ঘরে থাকতে হবে। আর ওইভাবেই ট্রেনিং হবে। তারপরে আস্তে আস্তে যখন সিনিয়র হবে যেরকম হবে। একদিন মজার ঘটনা ঘটল। আমার পক্ষে সাপে বর, তখন আমার ডিউটি বিকেলে ঘাস কাটা, লন সুন্দর করে রাখা, মাঝে মাঝে 2-1টা আগাছা। ভবমহারাজ ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল বলে দিয়েছেন আগাছাগুলোকে মূল শুদ্ধ তুলে ফেলতে হবে। একটা খুন্তি নিয়ে তাই করে করে আমি ক্লান্ত। কাছে অন্যান্য ব্রহ্মচারীরা গাছে জল ছিল, কেউ বা ব্যায়াম করছিল, মাটিতে শুয়ে পড়ে। তাদের উদ্দেশ্যে বললাম, আরে সাধু হয়ে রোজ ঘাস কাটতে হবে, যারা ছিল না। আর পারিনি বাবা, এইসব কাজ আমাকে দিয়ে করতে হবে, আগে তো জানতবই না। এইসব কাজ আমাকে দিয়ে হবে না। 7 জন্মও কখনো ঘাস কেটেছি বলে মনে হয় না, আর এটাই করতে হবে, এখানে করতে হচ্ছে। ওদিকে হয়েছে কি, ভবমহারাজ বিকেলে পায়চারি করতে বেরিয়েছেন, রোজই ঘণ্টাখানেক হাঁটতেন। যেতে যেতে তিনি আমার কথাগুলো শুনে ফেলেছেন। তা বুঝতে পারিনি। তিনি চলে যেতে ব্রহ্মচারী বন্ধুরা বলল, মহারাজ সব শুনেছেন, এবার ডাক পড়বে, দেখো না। আমি ঘাবড়ে গেছি, আমতা আমতা করে বললাম, কিন্তু আমি তো রসিকতা করছিলাম। সত্যি সত্যি ডাক পড়লো ভবমহারাজের ঘরে। রাতে খাওয়ার পর চিন্তিত মনে গেলাম। মহারাজ বললেন, চেয়ারে বস। কি ঘাস কাটতে ভালো লাগে না? না মানে, দেখো বাবু, সাধু হয়েছ, ছোটো ছোটো কাজ যদি মন দিয়ে করতে না পারো, তবে বড় বড় কাজ কীভাবে করবে ভবিষ্যতে? কাজ নয়, কাজের মোটিভ কী, সেটাই বড় কথা। শুধু জবদান করে কী হবে যদি আচরণে তার প্রকাশ না ঘটে? দেখুন বেলমঠের সন্ন্যাসীদের কীভাবে ট্রেনিং হচ্ছে, ভাবাই যায় না। আমরা বাইরে থেকে দেখি খুব আরামে রয়েছে, কি কঠিন ট্রেনিং দেখুন। মহারাজ একটু হাসলেন। আমি সরি বলতে এভাবে বলাটা আমার ঠিক হয়নি বলি এইভাবে বলাটা আমার ঠিক হয়নি, আমি সরি। মহারাজ একটু হাসলেন, তারপর বললেন, তবে এটা ঠিক কথা যে সবাইকে দিয়ে সব কাজ হয় না। আচ্ছা, তোর কী কাজ ভালো লাগে বলতো?
পড়াশোনার ব্যাপারে যা করতে বলবেন তা আমি বলি, তা আমি বললাম পড়াশোনার ব্যাপারে যা বলবেন আমার ভালো লাগে। ঘাস কাটার ডিউটি থেকে তোকে বাদ দিতে পারি, কিন্তু এর বদলে তোকে স্পেশাল ক্লাস করতে হবে। আমি রাজি আছি। কী পড়তে চাস বল, মহারাজ প্রশ্ন করেন। আমি বললাম ন্যায়শাস্ত্র, সংস্কৃত, লজিক এইসব। বেশ, এখন থেকে সপ্তাহে 3 দিন সকালে 8টার সময় আমার ঘরে চলে আসবি, তোকে আমি ন্যায়শাস্ত্র পড়াবো, বললেন ভব মহারাজ। কী দেখুন বেলুমাঠ কত উদার, কী উদার দেখছেন। ঘাস কাটতে ভালো লাগে না, ঠিক আছে ঘাস কাটতে হবে না তোকে, কিন্তু তার জন্য এক্সট্রা ন্যায়শাস্ত্র আমার কাছে পড়তে আসতে হবে। বুঝতে পারেন, খুব খুশি। পছন্দ মতন আপনাকে কাজ আরও পড়বেন, আরও শুনবেন। কি দারুণ ইন্টারেস্টিং ওদের জীবন, সাধুদের জীবন। হ্যাঁ, আমার বারবার মনে হয় ইস জীবনটা এরমই গেল, তো কী করবো, ঠাকুর এই কাজ দিয়েছেন, এই জীবনে এই কাজই করতে হবে। সবাই আমরা অমৃতের পুত্র, এবার ঠাকুর যাকে যা কাজ দেন সেই কাজ তাকে করতে হবে। কাউকে খুন জখম করতে দিয়েছে, কাউকে নেতাগিরি করতে দিয়েছে, কাউকে সাধু হতে দিয়েছে। সবাই একসময় মুক্ত হয়ে যাবে, সবাই। হ্যাঁ, আমাকে এখন এই কাজ দিয়েছে, আমি এই কাজ করছি। দেখুন এইটা ঈশ্বরের কাজ ভেবে যদি করেন তাহলে কি আমাদের থাকবে। আমাকে বাধ্য করতে যে কথা ভাবলে কিন্তু কষ্ট হবে। ঈশ্বর আমাকে এই কাজ দিয়েছেন, আমি কী করবো? আমাকে জন্মগতভাবে, স্বভাবগতভাবে, সংস্কারগতভাবে, পরিস্থিতিগতভাবে আমাকে এই কাজে জড়িয়ে দিয়েছেন। ঠিক আছে ঠাকুর, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে সঙ্গে করে নিয়ে নিও, এরকম নয় আমাকে দূরে সরিয়ে দিও না। সব কাজ যখন শেষ হয়ে যাবে তখন তুমি তোমার কাছে আমায় নিয়ে নিও, এই কথা দিন রাত বলতে হবে, তবে আপনি শেষ দিন পর্যন্ত আমাদের থাকতে পারবেন।